আজকে পত্রিকায়ও আমি ওনার বক্তব্য দেখেছি। তো একজন প্রবীণ মন্ত্রী এবং একটা সংসদীয় অত্যন্ত সম্মানিত পদে তিনি আছেন, সম্মানীয় জায়গায়, তার মুখ থেকে এই জাতীয় অযাচিত এবং বাস্তবের সাথে কোনো সাযুজ্যহীন, সম্পর্কহীন এই বক্তব্য, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মাননীয় রতনলাল মহোদয়কে বলবো, হ্যাঁ, তিনি বলেছেন আমি 50 বছর ধরে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে আছি। হ্যাঁ, ঠিক, তিনি আছেন এবং 93 সাল থেকে তিনি ত্রিপুরা বিধানসভার একজন মাননীয় সদস্য, কয়েক স্পেলে বিরোধী দলনেতা ছিলেন এবং বিগত 2টি টার্মে তিনি মন্ত্রী। একজন বিধায়ক হিসেবে যেমন সমস্ত তথ্য প্রমাণ, পত্রপত্রিকা বা সরকারের নথি থেকে এগুলো বের করার সুযোগ রয়েছে, আর তিনি তো এখন মন্ত্রী, হুকুম দিলেই সব চলে আসবে। আমাদের এই ত্রিপুরা যে সিপিআইএম, তিনি সিপিআইএম এর কথা বলেননি, বলেছেন গণমুক্তি পরিষদ। গণমুক্তি পরিষদ একটা সংগঠন, তার ইতিহাসটাই হলো আত্মত্যাগের, ইতিহাসটাই হলো এ রাজ্যে শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং গণতন্ত্রকে মজবুত করার তার ইতিহাস। এই গণমুক্তি পরিষদে জন্ম হয়েছে 1948 ইংরেজিতে। আমাদের ওনারও জন্ম হয়নি, আমারও জন্ম হয়নি। তখন থেকে গণমুক্তি পরিষদের তার কর্মসূচি, তার স্লোগান এবং এই রাজ্যের গণতান্ত্রিক যে ব্যবস্থা, এটাকে মজবুত করার জন্য গণমুক্তি পরিষদের ত্যাগ, প্রতীক্ষা, তিনি একটু করুন বা তিনি জানেন না বলে বলছেন, কিন্তু তার যে বর্তমান রাজনীতি, ভারতীয় জনতা পার্টি, যাদের সাথে ভারতের স্বাধীনতার কোনো সংযোগ নেই, ভারতীয় সংবিধানকে তারা স্বীকার করেন এবং আজকের দিনেও যে সংবিধানের নামে শপথ নিয়ে এই সংবিধানের সবচেয়ে বেশি ক্ষতি করছে কে? এই বিজেপি, তার পেছনে আরএসএস। তিনি বলছেন আরএসএস এর সাথে বিজেপির কোনো সংযোগ নেই। এই কথা আগামীকাল আপনি একটা জনসভায় বলুন তো, আরএসএস বিজেপি আলাদা। বিজেপির একটা সিদ্ধান্ত, ত্রিপুরা রাজ্যে ডাক্তার মানিক সাহা, রতনলাল নাথদের তো কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। একটা সভাপতি 2 বছরে ওরা পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারে না। নির্বাচন তো হয় না, গণতন্ত্র তো নেই, তাও দিল্লি থেকে ঠিক করে পাঠিয়ে দেওয়া হয়, আর তাকে নিয়ে সবাইকে নাচতে হয়। আমি তাদের কথা বলছি না। এই বিজেপির সর্বোচ্চ নেতা, নেত্রী এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং বা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী যারা বিজেপির, একটা কদম, একটা চুল এদিক থেকে এদিক করার ক্ষমতা তাদের আছে আরএসএস এর অঙ্গুলি হারান বাদে। আর তিনি ত্রিপুরা রাজ্যের মানুষকে বলছেন। তো রতনবাবু যদি জেনে শুনেই যদি জনগণকে বিভ্রান্ত করে বলে থাকেন, আমার কিছু করার নেই। গান্ধী ত্রিপুরা, ভীম দেববর্মা, সৌরমণি কলই, কালিদাস দেববর্মা থেকে শুরু করে আমরা একজন দুজন না, হাজার হাজার শহীদের নাম আমরা দিতে পারব। তো এইভাবে মিথ্যাচার করে হঠাৎ করে কেন জানি তিনি গণমুক্তি পরিষদ
বা কমিউনিস্ট পার্টিকে নিয়ে বললেন জানি না। তারপর আরেকটা খবর দেখলাম ওনার মুখ থেকে আজকে, দলমত নির্বিশেষে নাকি যারা রাজনৈতিকভাবে ভিকটিম হন তাদেরকে তারা সাহায্য দিয়ে থাকেন। আমি গত 8 বছরে আমাদের প্রায় 30 জন শহীদ, আমি তাদের কথা বলছি না, এই যে বিলোনিয়াতে গেল পঞ্চায়েত নির্বাচনে যাকে পিটিয়ে মারা হলো, খুন করা হলো, অ্যাটলিস্ট ওই পরিবারকে একটা চাকরি দিন না, যদি আপনার সে বক্তব্য যদি আপনি মানে সততার সাথে বলে থাকেন। বাকিদের কথা তো বললাম না। তো এইভাবে সিপিআইএম এর বিরুদ্ধে যে জিএমপির বিরুদ্ধে কথা বলা, হঠাৎ করে আমি বুঝলাম না, কোনো জ্বর নেই, তুফান নেই, কেন ওনার মানে এই মুখ থেকে সমস্ত কথা আসলো। আসল কথাটা হলো বিজেপির অভ্যন্তরে, বিশেষ করে ত্রিপুরা বিজের অভ্যন্তরে আজকে ঘুম নেই, শান্তি নেই। শুধু বাইরে ক্যামেরার সামনে ওরা ছবি তুলেন, কিন্তু ভেতরে তাদের কোনো সম্পর্ক নেই। ওই দিল্লি পুতুল নাচের মতো এদের খেলে, আর দিল্লির তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে পরে ওদেরকে নর্দমায় ফেলে ছড়ে ফেলে দেয়। কাজে তার বোধ হয়, আমি বলছি না আমার কাছে এরকম তথ্যনিষ্ঠ খবর আছে বলছি না, আমার মনে হচ্ছে এই বৈকল্য দেখে মাননীয় রতনলাল বাবু বোধ হয় তার মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, 28-এ বোধ হয় আমার আর টিকিট হচ্ছে না। রাজ্য মন্ত্রিসভা থেকেও নাকি বের করে দেবে বলে কদিন আগে কিছু কিছু পত্রপত্রে দেখেছি, আমি জানি না কোথেকে তারা লিখেছেন। আমার মনে হয় তার মধ্যে বোধহয় কোনো সত্যতা তিনি খুঁজে পেয়েছেন। এর থেকেই ওনার ভেতরে এই বৈকল্য হয়েছে, তারই প্রতিফলন তার জাতীয় বক্তব্য। তিনি ওই একটা শাক দিয়ে মাছ ঢাকার নামে একটা কথা আছে না, যে সরকার এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পাচ্ছে, জনদুর্ভোগ বাড়ছে, কিন্তু সরাসরি মন্ত্রিসভা সিদ্ধান্ত নিচ্ছেন না, মন্ত্রী সিদ্ধান্ত নিচ্ছেন না, তিনি কথাটা বলছেন। আমি বলবো তাহলে বিদ্যুৎ দপ্তর কেন আছে, আবার সেই দপ্তরের মন্ত্রী কেন? মাননীয় রতনবাবুকে বলে ফেলুন না, আমি বিদ্যুৎ মন্ত্রী না। হ্যাঁ, রেগুলেটরি কমিশন একটা আছে, তারা একটা সিস্টেমের মধ্য দিয়ে একতরফা, অতীতে যেরকম হতো যখন প্রথম এই বিদ্যুৎ দপ্তর, বিদ্যুৎ ইত্যাদি শুরু হয়, না করে যাতে যারা কনজিউমার, গ্রাহক, তাদের কথাও বিবেচনা রাখা হয়, তাদের কথা শোনার ব্যবস্থা করা, এটা একটা প্ল্যাটফর্ম করেছে। কিন্তু সরকারের, এটা বামফ্রন্ট সরকার সময় ছিল, আজকেও আছে, সরকার জানে না, সরকার সেখানে কোনো ধরনেরই তার কোনো ইনভলভমেন্ট নেই, এই কথা বলা, এটা গাধাও হাসবে, গোড়াও হাসবে। আর এবার হ্যাঁ, রেগুলেটরি কমিশনের নামেই বাড়ানো হয়েছে। কি বাড়ানো হয়েছে? বিদ্যুতের মাশুলে সরাসরি বাড়ানো হয়নি। বাড়িয়েছে কিভাবে? কি ফিক্সড চার্জ এবং কি জানি কতগুলো দেখিয়ে, অর্থাৎ আরে ফিক্সড চার্জ তো তুমি আগেও সেই কোনো অ্যাপারেটাস বা কোনো ইনস্টলেশন এটা আগেও ছিল, তো হঠাৎ করে কোনো মিটার বসাতে গিয়ে বা কোনো যন্ত্র বসাতে গিয়ে কেন অতিরিক্ত পয়সা লাগবে? ওই ফিক্সড চার্জ বা আরও কিছু ইনস্টলেশনের নামে একতরফা প্রায় কয়েকশো গুণ তার ফি বাড়িয়ে দিয়ে মানুষকে দেখালো যে না না বিদ্যুতের মাশুল বাড়ানো। আরে আলটিমেটলি তো ভোক্তা তো সেই, তিনি মিটারের চার্জই বলুন বা অন্য কোনো যন্ত্রের চার্জ তার পকেট থেকেই যাবে। আর মন্ত্রী বলে দিলেন যে আমি জানি না, তাহলে আপনি মন্ত্রী থাকলেন কেন? এটাও ছেড়ে দিন রেগুলেটরি কমিশনের কাছে। এই যে এই বিদ্যুৎ নিগম
এখন যারা চালাচ্ছে, তিনি তো দেখি সোশ্যাল মিডিয়াতে এদেরকে ধমকাচ্ছেন বিভিন্ন জায়গাতে, বড় বড় অফিসারদেরকে বিভিন্নভাবে এই করতে হবে, সেই করতে হবে, এইভাবে এই চলতে হবে। তাহলে আপনি তাদের উপর কর্তৃত্ব ফলান কেন, যদি তারা এত নিরপেক্ষ হয়ে থাকে? এগুলো বলে যে সরকার আজকে গ্যাসের দাম বাড়াচ্ছে, পাইপলাইন গ্যাসে হোক, সিলিন্ডার গ্যাসে হোক, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আসলে সামাল দিতে পারছে না। ওই ট্রাম্প সাহেবের পূজা দিতে দিতে, ট্রাম্প সাহেবের দক্ষিণা পাওয়ার জন্য নরেন্দ্র মোদী যেরকমভাবে সমস্ত তার 56 ইঞ্চি এই মাটিতে ঢেলে দিয়েছেন, তার প্রেক্ষিতে আজকে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, মোবিলের দাম বাড়ছে, এই কারেন্টের বিদ্যুতের মাসুল বাড়ছে, আর নানা নামেশি বিদ্যুতের দাম নেওয়া হচ্ছে। তার উপরে আবার আসছে সারচার্জ, রোড ডেভেলপমেন্ট ট্যাক্স। আমি গতকাল বলেছি যে আমাদের রাজ্যে হ্যাঁ অনেকগুলো কাজ এই জাতীয় সড়ক কাজ হচ্ছে, কিন্তু এটা জাতীয় সড়ক না, জাতীয় কলঙ্ক হয়ে গেছে রাস্তাগুলোর যে অবস্থা। তো এই বেসামাল অবস্থা থেকেই পার পাওয়ার জন্য একটা আড়ালে অন্যভাবে জনগণকে ধোঁকা দিয়ে তারা এই মাসুল বাড়াচ্ছে। অ্যাসোসিয়েশন নির্বাচন, সেখানে যারা ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাজনৈতিক ভাবধারার সাথে যারা আছেন, সোজা কথা বামপন্থী এবং কংগ্রেস, যারা এই সাম্প্রদায়িক রাজনীতির বিরোধী, তারা সংবিধান বাঁচানো মঞ্চের নামে বিগত দিনগুলো লড়েছেন, এবারও লড়ছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের যে রাজ্যের যারা আইন ব্যবসাতে যুক্ত আছেন, তারা তো গত 8 বছর এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সংবিধান কীভাবে বিপন্ন হচ্ছে আরও ভালোভাবে প্রত্যক্ষ করছেন। এই নির্বাচনেও বোর্ড চলছে, তারা বিগত 3টে নির্বাচনের মতো আবারও এই জোটকে তারা জেতা হয়। অন্যদিকে আইনজীবী উন্নয়ন মঞ্চ না উন্নয়ন মঞ্চ নাম এটা হয়েছে, সোজা কথা কারা, তারা বিজেপি। আর আইনজীবী উন্নয়ন কি আবার, কি অদ্ভুত কথাবার্তা। যারা আইনের সাথে কথা বলছেন আবার আইনজীবী উন্নয়ন সমিতি, অর্থাৎ একটা ভালো নামও তারা দিতে পারলেন না। আমি জানি না কেন এটা হলো। অর্থাৎ এখানেও একটা গোজামিলের যে আছে এই নামের মধ্যে তার দিতে। আবার তৃতীয় একটা ফ্রন্ট তৈরি হয়েছে এই নিরপেক্ষ বা নির্দল নামে, তারাও 2-4টা ভোট পাবে। কিন্তু সব মিলিয়ে আমার দৃঢ় বিশ্বাস যে বামপন্থী এবং কংগ্রেসদের যে সংবিধান বাঁচাও উচিত, এবং এটা শুধু আজকে বারের ভেতরে না, বারের বাইরেও প্রতিনিয়ত আমাদের এই আইনজীবীদেরকে এইভাবেই মানসিক গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এদের কোর্টে লড়তে হচ্ছে। সেই লড়াইটা এই বারের নির্বাচনেও তার প্রতিফলন করবে, এটা আমি দৃঢ় আশা পোষণ করছি। Class 10-12 pioneer ni ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riye to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBAC, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats moha limited and ba oe Dai free na number contact khedi admission la rodi.